Hi, I'm Maqsudur Rahman. Today I'm going to show you how you will do the ratio analysis quite easily. So before I start my video, let me introduce myself very briefly. আমি আমার আন্ডারগ্রেড কমপ্লিট করি ফ্রম দি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমি আমার পোস্ট গ্রেড কমপ্লিট করি ফ্রম দি ইউনিভার্সিটি অফ রেডিং উইচ ইজ লোকেটেড ইন দি ইউনাইটেড কিংডম এবং কারেন্টলি আই এম ওয়ার্কিং এজ এ ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অ্যান্ড the purpose of my video is to make you learn finance quite easily. So today I'm going to show you how you can do the ratio analysis quite easily within like couple of hours. If I remember my uni days, when I did the ratio analysis, it took 3 days for me to complete. But আমি যেটা আজকে করব আপনাদেরকে এক্সেল ফাইলটা খুব ইজিলি শো করব, যেটা দেখলে আপনারা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন রেশিও অ্যানালাইসিসটা, এবং উইদিন কাপল অফ আওয়ার্স আপনি আপনাদের যে ডিজায়ার যে প্রজেক্টটা ওটা কমপ্লিট করতে পারবেন এক্সেল ফাইলটা, এবং আপনারা আপনাদের ওন টাইমে ওয়ার্ড ফাইলটা লিখে ফেলতে পারবেন। এবং কীভাবে লিখবেন সেটাও আমি বলে দিব আমি আপনাদেরকে এই ভিডিওতে। So this video is going to have three part. First part, I'm going to do the ratio analysis in one company. Let's just take Coca-Cola, and for the competitor analysis we can take PepsiCo as a second company, and I'm going to make the second video on based on the ratio analysis of PepsiCo, and the final video what I'm going to do, I'm going to merge both of these ratio analysis and I'm going to build a project like the analysis, the financial valuation of these two companies, and illustrate which company is actually doing well in terms of their ratios. So, and I'm going to show you how you can do the analysis on Microsoft Word file. So দেরি না করে let's move to the video. রেশিও অ্যানালিসিস করতে গেলে কতগুলো চ্যালেঞ্জ পড়ে আর কি। এর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ডেটা কালেকশন। ডেটাটা আসলে কালেক্ট করাটা অনেকটা ক্রুশিয়াল টু ডু দ্য রেশিও অ্যানালাইসিস, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক বাধার সম্মুখীন হই। ডেটাগুলো সোর্স ঠিকঠাকভাবে খুঁজে পাই না, এবং অনেক সময় হয় কি আমরা যখন ডেটাগুলো কালেক্ট করি ডেটাগুলো সর্ট আউট করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে কুইকেস্ট ওয়েতে ডেটাটা আর কি কালেক্ট করতে পারবেন, এবং আপনাদের যে ডিজায়ার রেশিও অ্যানালাইসিসটা আপনাদের প্রজেক্ট কিংবা প্রফেশনাল ইউজের জন্য আপনারা ওইভাবে ডেটাগুলোকে সর্ট আউট করে আপনারা রেশিও অ্যানালাইসিসটা ফাইনালাইজ করতে পারবেন। সো এই ভিডিওটা 3টা পার্ট হবে। প্রথম পার্ট, আজকে যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস কোকাকোলা কোম্পানির উপরে হবে, এবং কালকে যেটা করব সেটা হচ্ছে আমি পেপসিকোর উপরে রেশিও অ্যানালাইসিস আবার রান করব, এবং ফাইনালি আমি দুইটাকে মার্চ করে এগুলোর মধ্যে ভ্যালুয়েশন করে হুইচ কোম্পানি অ্যাকচুয়ালি ওয়ার্কিং বেটার দেন দ্য আদার ওয়ান, তো ওটা আমি এক্সপ্লেন করব। তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। সো প্রথমত ডেটা কালেকশন। ডেটা কালেকশনের one of the easiest way in the whole world is Yahoo Finance. সো দেরি না করে আমরা চলে যাই Yahoo Finance-এ। এই যে ঢুকতেছে, একটু লোড করতেছে ভিডিওটা, সরি ইন্টারনেটটা। সো প্রথম আমি লিখব আমার যে কোম্পানির নাম সেটা হচ্ছে কোকা-কোলা। কোক লিখলেই এসে যাবে এনএমএস থেকে। এই যে ইকুইটি যেটা, এটাতে ঢুকবো আমি। তো ঢোকার পরে আমরা এখানে পাবো ওদের যে বেসিক সামারি, ওদের স্টকটা কীরকম পারফরমেন্স করতেছে। বাট আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি হচ্ছে এইখানে। ফাইন্যান্সিয়ালি যাওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওদের লাস্ট আনটিল দিস ডেট টিটিএম কতটুকু তারা পারফর্ম করেছে। বাট আমরা যেটা নিব, আমরা ফাইনালাইজের ইয়ার ফাইনাল যে ডেটাটা সেটা নিব আর কি। তো 2023, 2022, 2021, 2020, তো আমরা চেষ্টা করবো সবসময় 3 থেকে 4 বছরের ডেটা নেওয়ার জন্য। তাহলে হবে কি 3 থেকে 4 বছরের ডেটা নিলে তখন ভালো একটা কম্প্যারিজন তৈরি করা যায় আর কি। তো প্রথমত আমরা কুইকেস্ট ওয়ে যেহেতু আমি করতেছি, আপনারা আরেকটা করতে পারেন, ব্যালেন্স শিট ওদের অ্যানুয়াল যে রিপোর্টটা ওটা ডাউনলোড করে ওখান থেকে আপনারা ডেটাটা নিতে পারেন। বাট আমি আপনাদেরকে কুইকেস্ট ওয়ে দেখাচ্ছি। ধরেন আপনার কালকে একটা প্রজেক্ট আছে, তো সেই ক্ষেত্রে কালকের প্রজেক্টটা আপনাকে সাবমিট করতে হবে, সময় নাই,
তো তাড়াতাড়ি যেটা আপনারা করতে পারবেন আর কি, সেজন্য আর কি। তো আমি প্রথমে ইনকাম স্টেটমেন্ট এখান থেকে নিব, নেওয়ার পরে পরবর্তী আমি এখন পর্যন্ত কমান্ড সি, সবসময় চেষ্টা করবেন কিবোর্ড ইউজ করার জন্য, তো জিনিসগুলো ইজি হয় আর কি। দেন আমি মাইক্রোসফট এক্সেলে চলে যাব, দেন আমি এখানে এটা সিম্পলি পেস্ট স্পেশাল করব। পেস্ট করলে ঠিকঠাকভাবে জিনিসটা আসলে পেস্ট হবে না, দেন টেক্সট ইয়ে করবেন, ওকে। এই যে এখানে আমার চলে এসেছে ইনকাম স্টেটমেন্ট, বাট আমি এই যে লাস্ট যে 2019 এই ডেটাটা চাচ্ছি না, এবং আমি এই যে উপরের যে ডেট এটাও চাচ্ছি না। তো আমার ইনকাম স্টেটমেন্ট এখানে গ্রস, তো আমি সেলগুলোকে একটু বড় করে নিব, অ্যাডজাস্ট করে নিব সেলের লেন্থের সাথে। দেন আমি যেটা করব সেটা কি হচ্ছে, এগুলাকে আনটিল ডাইলিউটেড ইপিএস বেসিক অ্যাভারেজ শেয়ার হবে না এই পর্যন্ত এটাকে আমি কারেন্সিতে কনভার্ট করে ফেলবো। সো এটা হবে ইউনাইটেড স্টেট ডলার। দেন আমি এখানে সিম্পলি আমার টিটিএম ফাইনালাইজ ইয়ার না, তো এটা আমি চাচ্ছি না এই ডেটাটা, যেহেতু 2024 এখনো শেষ হয় নাই, তো এই ডেটাটা আমার আসলে কাজে লাগতেছে না। তো আমি 2023 থেকে এই অবধি আমি ডেটাটা সিলেক্ট করে দেন সিম্পলি সরি দেন আমি এখানে মার্চ করে নিব। দেন এই হয়ে গিয়েছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। বাট আমাদের এখানে ডেট প্রয়োজন, ডেটের জন্য আমরা 2023 দেন 2022 সিম্পলি এটা ড্র্যাগ করে এই পর্যন্ত আমি পেস্ট করে দিব। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি একটা কাজ করব, এটাকে হাইলাইট করে দিব। কালার কোনটা নেওয়া হচ্ছে, ব্লু কালার সবসময় ট্রাই করবেন নেওয়ার জন্য। এবং আমি একটাকে মধ্যে এখানে একটা বক্স ক্রিয়েট করে ফেলবো, যাতে ইনকাম স্টেটমেন্টটা দেখতে একটু সেপারেট এবং সুন্দর লাগে। ডেটাগুলোকে অর্গানাইজ করলে আপনার কাজটা আরও বেশি ইজি হবে। তো সবসময় চেষ্টা করবেন ডেটাগুলোকে অর্গানাইজ করতে। তো আমার এখানে যে মেইন যে পয়েন্টগুলো যেগুলো লাগবে, আমার এখানে গ্রস প্রফিটটা লাগবে। ঠিক আছে, তো ওই যে পয়েন্টগুলো আমার রেশিও অ্যানালাইসিসের কাজ লাগবে, ওগুলোকে আমি বোল্ড করে দিব। নেট ইনকাম বোল্ড, অপারেটিং টোটাল অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং ইনকাম আর লস, এটাকে বোল্ড করে দেব। এবং এখানে আমি যেটা কি করব, এখানে আমি EBITDA এবিটটা লিখে দিব, কারণ এটা কি হচ্ছে অলসো দিস থিং অলসো নোন এজ আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, এবিটটা। তো এটা আসলে অনেক ক্রুশিয়াল, এটা পরে আপনারা বুঝতে পারবেন যখন ভিডিওতে আগে যাব। দেন ইনকাম বিফোর ট্যাক্স, ইনকাম আফটার ট্যাক্স, নেট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স লাগতেছে না। তো মোটামুটি এই পর্যন্ত। নেট ইনকামের নিচে আপনারা সবসময় দুইটা ডট দিয়ে দিবেন, কারণ এখানে এই যে ইনকাম স্টেটমেন্টটা এটা ফাইনালাইজ হয়েছে, আন্ডারলাইন করে দিয়ে দিবেন। তো এখন আমরা ইনকাম স্টেটমেন্ট সর্ট আউট হয়ে গিয়েছে, আমরা সিম্পলি জাম্প করব, এখন আমরা ব্যালেন্স শিটে জাম্প করব। ব্যালেন্স শিট, এই হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটটা আমরা সেম আগের মতো করে এখান থেকে কপি করে ফেলবো। until this part, command C to copy, and then আপনারা সিম্পলি এখানে ফার্স্ট স্পেশাল টেক্সট, ওকে হয়ে গেল, আমাদের ব্যালেন্স শিট এসে গেল। এবং আমি এখানে সিম্পলি এই রোটা কেটে দিব, ব্যালেন্স শিট এটাকে আমি ড্র্যাগ করে নিচে নামিয়ে ফেলবো। আর এখান থেকে ব্যালেন্স শিট 2023-2022 সিম্পলি ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে যাব। বাট আমার এই পর্যন্ত এই ডেটাগুলো লাগতেছে না, জাস্ট কেটে দিই এটা। এখন ফাইনালি আমরা ব্যালেন্স শিটের ইয়েটা পেয়ে গেলাম। তো আমরা এখানে আগের মতো করে এই সেলগুলোকে একটু কালারাইজ করে দিব। সবসময় চেষ্টা করব আগে যেমন মেনশন করেছি সবসময় ডেটাগুলোকে সুন্দর করার জন্য, তো প্রজেক্টে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে। তো টোটাল কারেন্ট অ্যাসেট, এই যে কি নাম্বারগুলো আমাদের লাগবে সেগুলো আমি বোল্ড করে দিচ্ছি। টোটাল ক্যাশ, নেট রিসিভেবল, নন কারেন্ট অ্যাসেট,
net property, good able transit, total non-current asset, color, and then sorry, এটা color হবে না, এটা bold হবে, my bad. Bold, that's it. And then total asset bold plus underline. দেন গিয়ে আমি চলে যাব কারেন্ট লাইবিলিটি দেখব, কারেন্ট লাইবিলিটি কোথায় কোথায় আছে, টোটাল নন কারেন্ট, টোটাল কারেন্ট লাইবিলিটিস, bold, and then total liabilities, এটা bold করব, এটাকে stockholder equity, then bold, টোটালটা আমি bold plus underline to finalize the book. Okay, then আমি sorry my bad, এই পর্যন্ত আমি এটাকে ইয়া করে দেব, দেন ব্যালেন্স শিট হয়ে গেল রেডি। তো বাকি রইল কি আমাদের ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লো নেওয়ার জন্য আমরা সিম্পলি ক্যাশ ফ্লোতে মুভ করব। ক্যাশ ফ্লো সবসময় সকল প্রকার রেশিও অ্যানালাইসিসে লাগে না, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে। C, copy and then paste here, paste special text, ওকে হয়ে গেল। কিন্তু আমরা এখানে 2023 এখানে হবে 2023 24 2022, সেলটা কেটে দেই, এটা 2024-এর ডেটা, তো এটা আমাদের লাগতেছে না। এটা সিম্পলি আমি এখান থেকে ড্র্যাগ করে সেম আগের মতো করে ওই জায়গায় নিয়ে যাব। আর এই ডেটাগুলো আমি কেটে দেব, এগুলো আমার প্রয়োজন নাই। সেম আগের মতো করে বোল্ড করে দেব এইখানে, এবং আমার বক্স এইখানে। তো আমার মূলত ক্যাশ ফ্লোটা লাগতেছে না, বাট যাদের যাদের ক্যাশ ফ্লোর জন্য প্রয়োজন হয় রেশিও অ্যানালাইসিস, অনেক সময় এক দুইটা রেশিওর ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বাট আমি আজকে যেটা করবো সেটা তো আমি ক্যাশ ফ্লো মনে হয় না লাগবে, কারণ আমি ইনভেস্টোপিডিয়াতে যে যে রেশিও অ্যানালাইসিসগুলো বেসিক যেগুলো ওগুলো আর কি দেখাবো আর কি। এবং দিস ভিডিও ইজ ফর বিগিনার্স, নট ফর ইন্টারমিডিয়ারিজ অর দ্য এক্সপার্ট, যাদের কালকে প্রজেক্ট দেওয়া লাগবে ওদের জন্য আর কি বেসিক্যালি। এবং এক্সটেন্সিভ অ্যানালাইসিস করতে গেলে তখন আমাকে ব্যালেন্স শিট ইয়াগুলো আরও অন্যভাবে সর্ট আউট করতে হবে। তো এটা আমি হয়তোবা ফিউচারে মাসখানেক পরে আমি একটা ভিডিও ইয়ে করে দেখাবো। তো দিস ওয়ে টু লার্ন, দিস ভিডিও ইজ ফর হুম who want to learn quickly and submit their project or whatever. তো আমার রেশিও অ্যানালাইসিস করতে গেলে তো আমার প্রথমে রেশিও অ্যানালাইসিস, তো আমি কি করব, ইনভেস্টোপিডিয়াতে চলে যাব, সিম্পলি রেশিও অ্যানালাইসিস Investopedia, sorry my bad, definition example blah blah blah, anyways হয়ে গেল রেশিও অ্যানালাইসিস। এই তো আমার এখানে প্রয়োজন পড়বে এগুলা। তো সর্বপ্রথম রেশিও অ্যানালাইসিসে যেটা আসে সেটা কি হচ্ছে লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর মধ্যে আমি কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটালটা সাধারণত প্রজেক্টে চায় না, বাট চাইলে আপনারা দেখে নিতে পারেন, বাট আমি এখানে কারেন্ট অ্যান্ড কুইকটাই দেখাবো, যেটা মোস্ট ওয়াইডলি চাওয়া হয় লিকুইডিটি রেশিও থেকে। তো ফার্স্ট আমি রেশিও অ্যানালাইসিসটা একই পেজে করি, একই পেজে করলে ভালো হয়, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি সেলটা একটু বাড়িয়ে নিই,
লিকুইডিটি রেশিও বোল্ড করে নিন। বোল্ড করার জন্য আপনারা কমান্ড ডি ইয়ে করলে ইজিলি বোল্ড হয়ে যাবে। আমি ম্যাক ইউজার, তো উইন্ডোজে কীভাবে কাজ করে আসলে আমি ঠিক জানি না, আপনারা উইন্ডোজেরটা কি ডিসকভার করে নিতে পারেন। লিকুইডিটি রেশিও এখানে আমার যেটা হচ্ছে গিয়ে কারেন্ট রেশিও এন্ড কুইক রেশিও, রেশিও এন্ড দেন আমার কুইক রেশিও প্রয়োজন হবে। কারেন্ট রেশিওর ক্ষেত্রে আমি যেটা করব, সিম্পলি আমি এখানে সরি মাই ব্যাড, আমি আগে সালগুলা বসিয়ে নিই। এটাকে একটু বক্সের কালার করে দিই। কারেন্ট সরি বর্ডার এসে গিয়েছে এর সাথে, তো বর্ডারটাকে আমি রিমুভ করে দিই। I want no border. সো কারেন্ট রেশিওর জন্য কারেন্ট রেশিওর ফর্মুলা কি হচ্ছে, সিম্পলি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো কোকাকোলার কারেন্ট অ্যাসেট 2023-তে কত দেওয়া আছে, তার আমরা ব্যালেন্স শিটে চলে যাই। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট টোটাল কারেন্ট অ্যাসেট এইখানে ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, সিম্পল, অনেক সোজা তাই না? তো এখানে দেওয়া আছে এত, তো আমি এটা সিম্পলি ড্র্যাগ করব আনটিল 2020, তাহলে কি এই সেম যে ফর্মুলাটা এটা ফলো করে ওই সেলগুলোতে এটা বসিয়ে দিবে রেজাল্টটা আর কি। কুইক রেশিও কোনটা, কুইক রেশিও গিয়ে হচ্ছে একটা কোম্পানির কি পরিমাণ ক্যাশ ক্যাপিটাল বা কুইকলি লিকুইডেটেড ক্যাশ আছে, ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে ক্যাশ ইকুইভ্যালেন্ট, ডিপোজিট, ওই সকল জিনিসগুলো আর কি, যেগুলো সে একদিন বা 2 দিন বা খুবই শর্ট টার্মের মধ্যে ক্যাশে লিকুইড করে সে তার ডেটগুলো পে করতে পারবে সাপ্লায়ারকে বা অন্য কোনো স্টেক হোল্ডারদেরকে। সো কুইক রেশিওর সিম্পলি ফর্মুলা গিয়ে হচ্ছে ইকুয়াল, এখানে আমাদের ক্যাশ টোটাল ক্যাশটা নিব, টোটাল ক্যাশ এখানে আমরা কি করব, সাম দিয়ে দিব, সাম ফর্মুলা ক্যাশ থেকে নেট রিসিভেবল, এই দুইটা, সরি ফর্মুলা ইয়ে হয়ে গেছে, এন্টার প্রেস করে গেছে। Sum of this divided by the other current asset হবে না কিন্তু, এই যে আদার কারেন্ট অ্যাসেট এইখানে এটা আসবে না কিন্তু, এখানে divided by current liabilities, simply this one. Something wrong হয়েছে, ঠিক আছে, তো আমি এটা জিনিসটা না রং তো হয়নি, কারেন্ট লাইবিলিটিস আচ্ছা আবার করি আমি একটু। তো এখানে কারেন্ট অ্যাসেট এটা হবে সাম অফ total cash plus receivable divided by current liabilities. ঠিক আছে, এখন ফর্মুলা না সেমই তো, আগেই ঠিক ছিলাম। এনিওয়েজ আমরা তাহলে নেক্সট ফর্মুলায় মুভ করি, সলভেন্সি রেশিওতে যেগুলো থাকে আর কি,
এখানে এক্সাম্পল অফ ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট অ্যাসেট রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও। Example of solvency ratio. So debt equity ratio, debt asset ratio. Debt equity আসলে explain করে how the company, like how debt a company has against to its equity, and debt to asset define that how much debt company has got against its asset, total asset. And interest coverage ratio is how many times the company can cover its interest with its net operating profit or EBITDA. So দেরি না করে চলে যাই solvency ratio. Solvency ratios. Simply জিনিসটা কপি করে দেবো, কমেন্টস কপি first. Debt equity হাইফেন হবে, debt equity এখানে গেল, and then debt asset debt asset, then finally কি হবে, interest coverage interest coverage. So debt equity কি, total debt of the company against its equity. So total debt গিয়ে হচ্ছে আমার total liability লাগবে, total liability divided by total equity. এক মিনিট। তো এখানে প্রায় অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যেটা কি হচ্ছে, এখানে অলমোস্ট 2 টাইমস ডেট আছে যদি আমরা এটা পার্সেন্টেজে কনভার্ট করি, এবং এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, এটা আসলে ডেট বেস কোম্পানি। যতটুকু 1 টাকা যদি ধরেন এখানে ইকুইটি থাকে, তো এই জায়গায় 2 টাকা অলমোস্ট 199%, 200% কি হচ্ছে দ্বিগুণ আর কি। তো মোটামুটি দ্বিগুণ ডেপ্ট আছে আর কি। তো ডেপ্ট ডিভাইড, এখন ডেপ্ট অ্যাসেটটা আমরা বের করি। ডেপ্ট অ্যাসেট গিয়ে হচ্ছে সিম্পলি প্রথমে আমাদের ডেপ্ট, টোটাল ডেপ্ট, total liabilities divided by total asset. এটাকে ড্র্যাগ ডাউন করে ফেলবো। ইন্টারেস্ট কাভারেজ রেশিও সিম্পলি কি হবে, ইন্টারেস্ট কাভারেজ আমাদের যেটা হবে সেটা কি হচ্ছে, টোটাল ইনকাম স্টেটমেন্টে চলে যাব, টোটাল নন অপারেটিং ইনকাম এবিটা ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স পার ইয়ার। 2023-এ কোনো ইন্টারেস্ট নাই, তো সেটা এই ভ্যালুটা দেখাবে। কিন্তু আমরা যদি সেলটা টান দিই তাহলে দেখা যাবে যে বাদ বাকি ইয়ারগুলোর ভ্যালু আসতেছে, কারণ ওই সকল ইয়ারগুলোতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন interest, the company Coca-Cola actually paid their interest. So wherever they didn't pay their interest, the value will come like this. So this one will be, একটু ডেসিমাল গুলা কমিয়ে নিই তাহলে বুঝতে ইজি হবে।
25.9 টাইমস, এবং এই জায়গায় আমি যেটা করবো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। জিনিসটা ইজি হয়, পার্সেন্টেজে ডেসিমালটা একটু বাড়িয়ে দিলে জিনিসটা আরো ইজি হয়। ঠিক আছে, তো সেম কাজটা এটার জন্য করি, পার্সেন্টেজের ইয়েটা বাড়িয়ে ফেলি। দ্যাটস ইট, সলভেন্সি রেশিও এবং আমাদের লিকুইডিটি রেশিও বোথ ডান। দেন আমরা এখন চলে যাব প্রফিটেবিলিটি রেশিও, উইচ ইজ মাই ফেভারিট। এখানে কি করা লাগবে আমাদেরকে? প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, গ্রস মার্জিন, এগুলো বের করতে হবে আর কি। তো সিম্পলি প্রফিটেবিলিটি রেশিওস, এখান থেকে আগের মতো করে কপি করে নিই, কমান্ড সি, কপি, কমান্ড ভি, পেস্ট, এটাকে একটু কালার কোডেড করে দেই ওটার মতো দেখতে যাতে বিউটিফুল লাগে। দেন গ্রস মার্জিন, অপারেটিং মার্জিন, নেট মার্জিন, return on capital, return on equity, return on capital employed, return on equity, return on asset, return on asset, return on equity, return on capital employed, return on capital employed, simply. Net margin, gross margin, operating margin. তো gross margin এর formula simply sales net gross margin কি হচ্ছে gross revenue divided by sales. Operating margin total, sorry, operating income divided by net revenue. সিম্পল, অনেক সিম্পল রেশিও অ্যানালাইসিস, মাত্র আধা ঘন্টায় করতে পারবেন আপনার যদি ডেটা সর্ট আউট থাকে। নেট মার্জিন, net income divided by simply sales. Return on asset এর স্পেলিংটা ভুল হয়েছে, সরি ফর দ্যাট। Return on asset, what is the return on asset? Okay, so we are looking for the net income. Here it is, net income divided by the total asset. Where is the total asset? We have to go to the balance sheet here. Here is the balance sheet, and then we'll find the asset of 2020-23. There you go. Return on asset, and same with the return on equity. Return on equity টা আমরা কোথায় পাবো? এই যে আমাদের net ইনকামটা লাগবে divided by return total equity. Where is the total equity? Stockholder equity. Here you go. Enter press করে দিলাম, বের হয়ে আসলো total equity. Return on capital employed, এটা একটু কমপ্লিকেটেড। তো রিটার্ন অন ক্যাপিটালটা থেকে আসলে এটা কিভাবে আমরা বের করবো সেটা কি হচ্ছে, মূলত আমরা নেট যে ইনকাম ডিভাইডেড বাই হবে গিয়ে আমাদের টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিসটা আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিলে আমরা আসলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কারেন্ট লাইবিলিটিটা আসলে ক্যাপিটালের মধ্যে পড়ে না। লং টার্ম লাইবিলিটিটা আসলে কোম্পানি 1 বছরের বেশি হোল্ড করে রাখতে পারে, সেজন্য ওদের কাছে থাকে, তো এটা ক্যাপিটাল হিসেবে কাউন্ট হয়। কিন্তু রিটার্ন অন যেগুলো শর্ট টার্ম ওগুলো আসলে ক্যাপিটাল হিসাবে এভাবে কোম্পানিগুলো আসলে
মানে নেয় না আর কি। তো ইজিলি আমরা যেটা করতে পারি সেটা কি হচ্ছে ইকুয়াল সাইন রিটার্ন নেট ইনকাম ডিভাইডেড বাই, দেন আপনারা একটা ব্র্যাকেট অন করবেন, করে দেন আপনারা টোটাল নন কারেন্ট আপনারা যেটা করবেন আপনারা এখানে এটাও নিতে পারবেন, কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটও নিতে পারবেন বা টোটাল লাইবিলিটিস বা স্টক হোল্ডার ইকুইটি নিতে পারবেন। তো আমি টোটাল অ্যাসেট নিলাম কারণ দুটো সেম নাম্বারই, মাইনাস total current liabilities, total liabilities, total current liabilities. Simply ওইটাকে এটাকে ড্র্যাগ করে দিবেন। সেলটা মনে একটু বড় হওয়া দরকার, হ্যাঁ রাইট। তো এটা সব কটাকে আপনারা পার্সেন্টেজে কনভার্ট করে ফেলুন, এগুলো সব কটা পার্সেন্টেজে, ডেসিমাল একটা দুইটা বাড়িয়ে নিতে পারেন, জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। তো মোটামুটি আমাদের প্রফিটেবিলিটি রেশিও ডান, তিনটা হয়ে গেছে। দেন এফিসিয়েন্সি রেশিওর মধ্যে টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার, মানে ইনভেন্টরি টার্নওভারটা লাগবে, এবং আমাদের সেলস ইনভেন্টরি কয়দিনে আসলে ইনভেন্টরিগুলো আর কি সার্কুলেট হয় কোম্পানির মধ্যে, ইনভেন্টরি ইন সেলস, সো এটা লাগবে আর কি। সো এটার টাইটেলটা কি, এফিসিয়েন্সি রেশিও। কমান্ড সি, সরি কমান্ড সি কপি পেস্ট, এটাকে কালার কোডেড করে নিই আগেরটার মতো। ইনভেন্টরি টার্নওভার, turnover and inventory in days, তো ইনভেন্টরি টার্নওভারটা কি হবে, simply total revenue divided by the inventory. What is the inventory? Inventory here. সরি আমি ভুল নিয়েছি, এটা আসলে ইনভেন্টরি টার্নওভার অ্যাভারেজ ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই দ্য ইনভেন্টরি হবে, মাই ব্যাড। সো এখানে কস্ট অফ দ্য রেভিনিউ ডিভাইডেড বাই দ্য অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি আপনারা যেটা করতে পারেন divided by sum of inventory into 0.5, 0.5 বা divided by 2, same thing. ফর্মুলা একটু ভুল হয়েছে, এসে গিয়েছে এখন। So here you go, inventory in days simply হবে 365 divided by this. তো 190 days লাগে ওদের টোটাল যে ইনভেন্টরি ওগুলো ইউজ করতে,
আর 2020-তে দেখতে পারতেছি ওরা 91 দিনে ওদের ইনভেন্টরিগুলো মোটামুটি শেষ করে ফেলে আর কি। তো এটা কি হবে, এটা আমার নাম্বার হবে। তো কারেন্সিতে গিয়ে সিম্পলি আমি যাব মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, নাম্বার দিয়ে দিব। এটা আসলে ডলার সেন্টটা হবে না, মিডলে দিয়ে দিলে সুন্দর লাগে। ঠিক আছে, তো এফিসিয়েন্সি রেশিও আমাদের চলে গেল। দেন আমাদের কাভারেজ রেশিও, টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও, ডেপ্ট সার্ভিস কাভারেজ। ডেপ্ট সার্ভিস কাভারেজটা আমাদের লাগতেছে না এখানে, প্রজেক্ট ইউজুয়ালি এটা চায় না। তো আমাদের টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও, কাভারেজ রেশিওতে যাই। এটাকে কালার কোড আবার সবগুলোর মতো করে দিই। টাইমস ইন্টারেস্ট আর্নড simply equal times interest earned ratio. So how many times a company can pay its interest, this basically define that. তো আপনার অপারেটিং ইনকামটা নিতে হবে ডিভাইডেড বাই দ্য ইন্টারেস্ট এক্সপেন্স। আসলে আমাদের যেটা হচ্ছে কাভারেজ রেশিও এবং ইন্টারেস্ট কাভারেজ, টাইমস ইন্টারেস্ট আর্ন এবং ইন্টারেস্ট কাভারেজ বেসিক্যালি দুইটা সেম থিং। আমি জানি না আসলে ইনভেস্টোপিডিয়াতে এটা কেন এভাবে দেওয়া হয়েছে, কারণ আসলে আমি আসলে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। তো কাভারেজ রেশিওটা আমরা বাদ দিই, অলরেডি আমরা এটা কভার করে ফেলেছি। ইন্টারেস্ট কাভারেজ রেশিও, হাউ মেনি টাইমস ইন্টারেস্ট ক্যান কাভার্ড বাই দ্য কোম্পানি। তো এটা আমরা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন লাগতেছে না। তো মার্কেট প্রসপেক্টস, তো মার্কেট প্রসপেক্ট আমাদের প্রাইস ইকুইটি রেশিও অ্যান্ড আর্নিং পার শেয়ার। মার্কেট প্রসপেক্ট রেশিওস, সিম্পলি এটা কপি করে ফেলবো, দেন এখানে কমান্ড দিয়ে পেস্ট করে দিব। মার্কেট প্রসপেক্টে আমাদের কি কি আছে, ইপিএস, আর্নিং পার শেয়ার, and then finally পি রেশিও। পি রেশিও আসলে কি পরিমাণ আর্ন করে প্রাইসে এগেনস্টে, the lower it is the better it is for growth company. আর্নিং পার শেয়ারটা আসলে আমাদের এখানে সরি ডাইলিউটেড ইপিএস এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে সিম্পলি কপি করে ফেলতে পারি। কপি অ্যান্ড পেস্ট হেয়ার। ইনভেস্টোপিডিয়াতে এটা দেওয়া থাকে, তো এটা আমাদের প্রয়োজন পড়তেছে না। পি যেটা লাগবে তখন আমাদেরকে একটু ট্রিকি একটা কাজ করতে হবে, সেটা কি হচ্ছে আমাদের ওদের যে প্রাইস চার্টটা এটা বের করতে হবে আর কি। তো ইনভেস্টোপিডিয়া কোথায়, এখানে কোকা কোলার যে প্রাইস, সামারিতে গেলে চার্টে চলে যায়, চার্টে পাওয়া যেতে পারে।
সরি ফর দ্য ডিলে। আসলে ইনভেস্টোপিডিয়া মাঝে মধ্যে, সরি, ইয়াহু ফাইন্যান্স অনেক সময় অনেক কিছু লোড হয়। এই যে আমরা আমাদের চার্টটা পেয়ে গিয়েছি। তো আমাদের যেটা, সো 2024-এ যেটা জুম করি, 2024-এ প্রাইসটা কত দেওয়া আছে, লাস্ট যে প্রাইস 26/12/2023-এ প্রাইস আপনারা পাবেন 26/12-তে ছিল ভলিউম প্রাইস, ক্লোজিং প্রাইস 928.40, 928.40। তো আমি এখানে নিচে একটা লাইনে লিখে নিলাম 928.40। দেন আমি নিয়ে নিলাম 2023-এর ক্লোজিং প্রাইস, 2000, সরি আমাদের 2024 নিয়েছি, রাইট। আমার নেওয়ার দরকার ছিল 2023। 26/12 ক্লোজিং ছিল, ওদের ক্লোজিং প্রাইস ছিল 512.36, 512 না, ঠিকই নিয়েছি। তো 2022-এরটা আমাদের প্রয়োজন পড়বে। 2022-এর যেটা হচ্ছে সেটা হচ্ছে 26/12-তে গিয়ে হচ্ছে 512.36, 512.36। এখানে ফাইনাল প্রাইসটা 2031-এর, যেটা 31শে ডিসেম্বর 2023, এটা দেখাচ্ছে না, তো আমরা প্রক্সি হিসেবে 26টা নিতে পারি, which will give us a close result 512। অ্যান্ড দেন ফাইনালি আমরা যেটা যাচ্ছি 2022, 27/12/2022-এর প্রাইস দিয়ে হচ্ছে 619.19, 619.19। অ্যান্ড দেন ফাইনালি এন্ড অফ 2021, সরি 2022 আমরা একটা মিস্টেক করেছি, 27/12/2021 হবে 619.19। এটা আসলে এইখানে হবে, মাই ব্যাড। 2000, না ভুল করেছি আবার, সরি, এটা এখানেই হবে, 2020-এর এটা না দরকার আমাদের। সো 2020-এর আমাদের যেটা প্রাইস দেওয়া আছে, 2020-এর এন্ড অফ 2020 দেওয়া আছে 266.27, 266.27। তো এই যে আমাদের প্রক্সি নাম্বার আমরা পেয়ে গিয়েছি। সিম্পলি আর্নিংটা কি হবে, আর্নিং ইপিএস প্রাইস ডিভাইডেড বাই দিস ওয়ান, সিম্পলি এটা আমরা ড্র্যাগ ডাউন করে ফেলবো, এটা যত লো তত বেটার। সো আমাদের কোকাকোলা কোম্পানির রেশিও অ্যানালাইসিস অলমোস্ট ডান। এখন আমরা যেটা করব সেটা গিয়ে হচ্ছে এখানের যে ট্রেন্ড যে অ্যানালাইসিসটা এটা করব, এবং এখানে আমরা খুবই ব্রিফলি করব যেহেতু আমাদের কাছে বর্তমানে পেপসিকো কোম্পানির রেশিওগুলো নাই, তো আমরা খুব ব্রডলি এটা করতে পারবো না। আমাদের কম্পিটিটরের অ্যানালাইসিস বের করতে হবে ফার্স্ট, অ্যান্ড দেন গিয়ে আমরা কোক এবং পেপসিকো ওদের দুজনের মধ্যেকার যে রেশিও অ্যানালাইসিসটা ওটা বের করব। তো এখন আমি খুবই ব্রিফলি একটা ট্রেন্ড অ্যানালাইজটা করব, যাতে যেই দেখে সে একটা গ্লিমস পায় যে হাউ দ্য কোকা-কোলা কোম্পানি হ্যাজ বিন পারফর্মিং ওভার দ্য পাস্ট 4 years ফ্রম 2020 টু 2023। সো দেরি না করে আমরা অ্যানালাইসিসটা করে ফেলি। সো প্রথমে সেলগুলো সিলেক্ট করব, ইনসার্ট, স্পার্ক লাইনে যাবেন, এইখানে গিয়ে লাইন দিয়ে দিবেন এবং কোন সেলে আপনার আউটপুটটা চান ওখানে সিলেক্ট করে এন্টার প্রেস করে দেবেন। দেন সেম ওয়েতে সলভেন্সি রেশিওটা, সিলেক্ট সেল, ইনসার্ট, স্পার্ক লাইন,
লাইন্স ইনসার্ট দ্য সেল, এগুলো জাস্ট 1 মিনিটের কাজ। রেশিও অ্যানালাইসিস যদি আপনি পারেন, আপনি যদি ডেটা সর্ট আউট করেন, তাহলে আপনি জিনিসটা উইথিন 1 আওয়ারে করতে পারবেন। আর আমি যদি আমার ইউনিভার্সিটির প্রথম প্রজেক্টের কথা বলি, যেমন আমার এটা করতে আমার এই সকল জিনিসগুলো ডিসকভার করতে হয়েছিল ব্যাক ইন 2016 when I was studying at the North South University। তো ওই সময়কার সময়ে আমার মোটামুটি 3 থেকে 4 দিন লেগে গেছিলো এই এক্সেলের ফাইলটা গুছাতে, কারণ I didn't find any source. So I just thought to make this task easier for you guys so that you can sort out everything quite easily and quickly and get a good grade in your projects. So lines, here you go, then insert sparkline lines, select the cell, this two cell, here you go. So আমি এখানে একটা লিখে দিতে পারি ট্রেন্ড, ট্রেন্ড লিখে এটাকে আমি কালার করে দিতে পারি, আমাদের ব্লু কালার কোডেড ছিল, দ্যাটস ইট। সো এটার জন্য আলাদা একটা লাইন করতে পারি, বর্ডার, লেফট বর্ডার, ওকে। নাও যেটা করতে পারি, আমি কমপ্লিট হোল বক্সটার জন্য একটা বর্ডার দিয়ে জিনিসটাকে বিউটিফুল করতে পারি। প্রেজেন্টেশন ইজ দ্য মেইন থিং, হাউ ইউ প্রেজেন্ট ইউ উইল গেট গুড মার্ক। সো আমাদের এক্সেল ডান ফর কোকা-কোলা। নাও আমরা এটা একটা ব্রিফ দিয়ে দিই, লিকুইডিটি রেশিও, হাউ দ্য লিকুইডিটি ইজ পারফর্মিং ইজ কোয়াইট গুড। সবগুলো একের অ্যাবভে আছে, একের অ্যাবভ মানে কারেন্ট যেহেতু ভালো একটা পজিশন, যে পরিমাণ ডেপ্ট আছে কুইকলি ওই ডেপ্টগুলো দেওয়ার জন্য ওদের সেই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল রয়েছে। Debt to equity, highly debted company, Coke, 528%. Though it is going down, it has gone to 198%. এবং ওটা যদি আমরা চিন্তা করি, যাতে তাদের যে লোয়েজ যেটা, ওটাও মোটামুটি 2 টাকা আউট অফ 3 টাকা ওদের ডেপ্ট আছে। ইন্টারেস্ট কাভারেজ ভালো, ইন্টারেস্ট কাভার দেওয়ার মতো ওদের কাছে টাকা পয়সা আছে। এটা দেখে একটা বোঝা যায় যে ওরা যে ডেপ্টটা নিয়েছে ওটা খুবই লো ইন্টারেস্টে নিয়েছে, কারণ এত ডেপ্ট থাকার পরেও ওদের কাছে যেহেতু 9 টাইমস ডেপ্ট দেওয়ার মতো ওদের কাছে অপারেটিং ইনকাম ইবিটটা আছে, তো খুব ভালো একটা ইনকাম আছে, এবং ওদের ডেপ্টটা খুবই লো সোর্স থেকে। মেবি ইন্টারেস্ট মাইট বি লেস দেন 3%, আই ডোন্ট নো, আই হ্যাভ টু লুক থ্রু দেয়ার অ্যানুয়াল রিপোর্ট। গ্রস মার্জিন ভালো একটা পার্সেন্টেজ আছে, অপারেটিং মার্জিনও ভালো একটা পার্সেন্টেজ আছে। নেট মার্জিন 2020-এ খারাপ ছিল, 2023-এ মোটামুটি একটা ভালো, তো দো তাদের নেগেটিভে নাই, তারা স্টিল মেকিং প্রফিট হুইচ ইজ এ গুড সাইন। এবং রিটার্ন অন অ্যাসেট ভালো, রিটার্ন অন ইকুইটি আরও ভালো, 28%। যদি আপনি দেখেন ওভার দ্য টাইম 28 একটু কমেছে, বাট স্টিল ইন এ গুড স্পেকট্রাম। অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভালো আছে। ইনভেন্টরি টার্নওভারটা আমি বলবো না যে ভালো আছে, তার কারণ কি হচ্ছে 190 days they take to actually run their inventory once in a year. সো ওদের খুবই ইনভেন্টরিটা খুব এফিসিয়েন্টলি ইয়াভাবে ইউজ হচ্ছে না, মানে খুব তাড়াতাড়ি সার্কুলেট হচ্ছে না। এটা লোয়ার যত বেটার হতো, 2020-এ একটা ভালো ছিল, বাট এইদিকে ওরা একটু পিছিয়ে পড়তেছে। ইকুইটি প্রাইস ইকুইটি রেশিও 21, তাদের এটার মিনিংটা কি হচ্ছে, তাদের 21 টাকা ইনভেস্ট করতে হবে টু গেট 1 টাকা, আর 2020-এ ছিল এটা 14.55 টাকা। আমি টাকাই বলতেছি কমফোর্টেবল হওয়ার জন্য, এগুলো আসলে অ্যাকচুয়ালি ডলারে হবে। তো মোটামুটি ওদের পি রেশিও আছে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে, ভালোই আছে, খারাপ না। আর্নিং পার শেয়ার ভালো আছে। তো মোটামুটি কোক ওভারঅল গুড। আই এম নট রিকমেন্ডিং ইউ টু বাই কোক শেয়ার or sell coke share, put long position or short position, but it's up to you, your decision, what you will write on your project, but they are performing good, not bad. This is what you can mention. এখন আপনি যখন পেপসিকোর বেঞ্চমার্কটা বের করুন, পেপসিকোর যখন ট্রেন্ডটা বের হবে তখন আমরা
দুটা চার্ট যখন একসাথে, এই ট্রেন্ডগুলো আমি চার্টগুলো আমি আরো বড়ভাবে করব, এবং কুইক রেশিও, লিকুইডিটি রেশিও, ওই সকল যে রেশিওগুলো, এগুলো সেপারেট আমি লাইন চার্ট, বার চার্ট ওগুলো ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে তখন ওদের কম্পারিজনটা দেখে আপনি খুবই ইজিলি আপনার প্রজেক্টে লিখতে পারবেন যে আসলে কোন কোম্পানিটা পারফর্মিং ওয়েল। দেন আপনি একটা সাইট চুজ করতে পারবেন যে পেপসিকো থেকে কোকাকোলা, আর কোকাকোলা থেকে পেপসিকো পারফর্মিং ওয়েল ওভার দ্য টাইম পিরিয়ড। সো ওটা আমি এক্সপ্লেন করবো উইথিন নেক্সট 1 উইক হোপফুলি। সো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনারা আমার ভিডিওটা খুবই হেল্পফুল পেয়েছেন, এবং ভবিষ্যতে আমার নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব ওগুলো দেখার জন্য আমার পেজে লাইক, আমার যে ইউটিউব চ্যানেল লাইক করুন, এবং আমার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর কি। আমার চ্যানেলের নাম গিয়ে হচ্ছে ফাইন্যান্স উইথ মাকসুদুর রহমান। তো আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।